আসসালামু আলাইকুম সবাইকে। বিজয় আইটি এন্ড কোম্পানির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন। আজকে আমরা আলোচনা করব টাইপস অফ লেটার অফ ক্রেডিট বা এলসি সম্পর্কে। তো এলসি কিন্তু বিভিন্ন প্রকারের হতে পারে। এলসি কি জিনিস সেই বিষয়টা আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না। তো যাই হোক, এলসির উপরে আমাদের আলাদা একটা সেশন, আলাদা একটা ভিডিও আমরা রাখবো। তো সেখানে আমরা এলসি সম্পর্কে একটা টোটাল ওভারভিউ প্রদান করব। আর আজকে আমরা দেখব হচ্ছে বিভিন্ন প্রকার এলসি সম্পর্কে জানার চেষ্টা করব। আজকের এজেন্ডাগুলো হচ্ছে বাতিল যোগ্যতার ভিত্তিতে এলসি কত প্রকার, কনফার্মেশনের ভিত্তিতে এলসি, পেমেন্টের ভিত্তিতে এলসি, লিয়েন যোগ্যতার ভিত্তিতে এলসি এবং হস্তান্তর যোগ্যতার ভিত্তিতে বা হস্তান্তরের ভিত্তিতে এলসি। যাই হোক, প্রথমে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বাতিল যোগ্যতার ভিত্তিতে এলসি। এটার প্রথমে আমরা যেটা পাই সেটা হচ্ছে রিভোকেবল এলসি। রিভোকেবল এলসি কি জিনিস? এটি এমন একটি এলসি যা ব্যাংক বা আমদানিকারক যে কোনো সময়ে পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই বাতিল বা পরিবর্তন করতে পারে। এটি রপ্তানিকারকের জন্য ঝুঁকিপূর্ণ, তাই সাধারণত ব্যবহার খুব কম। মানে হচ্ছে রিভোকেবল এলসি। রিভোকেবল অর্থ কি? এটা হচ্ছে বাতিল যোগ্যতা। বাতিল যোগ্যতা যদি এলসির মধ্যে যদি বাতিল করার ক্ষমতা থাকে, এলসিটা যদি রিভোকেবল হয়, তাহলে কি হবে যে এ হচ্ছে এক্সপোর্টার অথবা ইম্পোর্টার যে কোনো সময় যে কোনো একটা টার্ম সে কিন্তু উইথাউট নোটিসে পরিবর্তন করতে পারে। এক্ষেত্রে কিন্তু পরবর্তী বিপরীতে যে পার্টি আছে, যে পার্টি রয়েছে তার জন্য এটা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সে জানতেছে না যে তার এলসির মধ্যে কোনো একটা টার্ম পরিবর্তন হয়ে গিয়ে। তো এর জন্যই কি হয় যে রিভোকেবল এলসি কিন্তু এর ব্যবহার কিন্তু অত্যন্ত সীমিত বা এর ব্যবহার নাই বললেই চলে। আর তার বিপরীতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ইরিভোকেবল এলসি। তো বর্তমান বিশ্বে যে এলসি গুলো ব্যবহৃত হয় সেটা কিন্তু হচ্ছে প্রত্যেকটাই ইরিভোকেবল এলসি, মানে এটা কিন্তু পরিবর্তনযোগ্য নয়। ওকে, এই এলসিতে আমদানিকারক বা ব্যাংক একতরফা ভাবে পরিবর্তন বা বাতিল করতে পারে না। এটি বিক্রেতার জন্য বেশি নিরাপদ এবং বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত। সবচেয়ে বেশি ব্যবহৃত ব্যাপারটা নয়, সেটা একমাত্র এই ইরিভোকেবল এলসিটাই ব্যবহৃত হয়। মানে এটা কিন্তু পরিবর্তনযোগ্য নয়, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে সে নিজে নিজের মন মতো সে পরিবর্তন করতে পারবে না। পরিবর্তন করতে চাইলে তার একটি পরিবর্তনের জন্য অবশ্যই দুই পক্ষেরই কনসার্ন থাকতে হবে। তো এটা কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের অত্যন্ত নিরাপদ একটি প্রক্রিয়া, নিরাপদ এলসি প্রসেস। নিশ্চয়তার ভিত্তিতে এলসি, এটা প্রথমে আমরা পাচ্ছি কনফার্মড এলসি। কনফার্ম এলসি কি জিনিস? যখন রপ্তানিকারকের নিজস্ব ব্যাংক ছাড়াও অন্য একটি আন্তর্জাতিক ব্যাংক এলসির অর্থ প্রদান নিশ্চিত করে, তখন তাকে কনফার্ম এলসি বলা হয়। এটি রপ্তানিকারকের জন্য বাড়তি নিরাপত্তা। এটা হচ্ছে যে যখন এক্সপোর্টার তার ম্যাটেরিয়াল সে ডেলিভারি করবে এবং এরপরে সে অর্থ পাবে। বাট যে আমদানিকারককে সে কোনোদিন দেখেনি বা সেই সম্পর্কে সে খুব বেশি অবগত নয়। এলসিটাই হচ্ছে তার জন্য একমাত্র একমাত্র নিশ্চয়তা যে সে ব্যাংক তাকে টাকা পাওয়া দেওয়ার জন্য প্রতিজ্ঞা করছে। বাট ব্যাপারটা যদি এরকম হয় যে আমদানিকারকের ব্যাংকেই যদি এক্সপোর্টার যদি সে বিশ্বাস করতে না পারে যে না, এই ব্যাংকটি এতটা স্ট্রং নয় যে আমার টাকাটা পেমেন্ট করতে পারবে, এক্ষেত্রে রপ্তানিকারক কি করবে? অন্য আরো একটি স্ট্রং ব্যাংক থেকে সে নিশ্চয়তা নিতে চাইবে। কি হচ্ছে এটা ইন্টারন্যাশনাল কোনো একটা ব্যাংক, মানে আমদানিকারকের দেশের কোনো ব্যাংক না হয়ে সেটা কিন্তু অন্য কোনো থার্ড কোনো কান্ট্রির ব্যাংক থেকেও নিরাপত্তা বা কনফার্ম নেওয়া যেতে পারে বা নিতে বলা হতেও পারে। তবে এমন হতে পারে নিজের দেশের কোনো একটা স্ট্রং ব্যাংকের থেকে কনফার্মেশন নেওয়ার জন্য বলা হতে পারে। তো এটা যে কোনো দেশের ব্যাংক হতে পারে। ব্যাংক যদি ডিফল্ট হয়ে যায় পেমেন্টের জন্য, সেক্ষেত্রে ওই তৃতীয় ব্যাংক এই এলসির পেমেন্টটা সম্পাদন করবে। এটাকেই আমরা কনফার্ম এলসি বলছি।
ওকে, আনকনফার্মড এলসি। এতে শুধুমাত্র আমদানিকারকের ব্যাংক অর্থ প্রদানের নিশ্চয়তা দেয়, অন্য কোনো অতিরিক্ত ব্যাংকের নিশ্চয়তা থাকে না। তো এই কনফার্ম এলসি এবং আনকনফার্ম এলসি হচ্ছে দুটার ভাইস ভার্সা। সাধারণত ওয়ার্ল্ডে আনকনফার্মড এলসিটাই প্রচলিত, তবে কনফার্ম এলসিটা ব্যবহার হয়, এটা কিন্তু খুব রেয়ার। এটা কোন ক্ষেত্রে হয়? যাদের অর্থনীতি অত্যন্ত দুর্বল, যে দেশের অর্থনীতি অত্যন্ত দুর্বল, তারা যখন কোনো ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতে চায় তখন সেখানে কনফার্মড এলসির প্রচলনটা রয়েছে। যদি এলসির মধ্যে কোনো বিষয় উল্লেখ না থাকে তাহলে সেটাকে আনকনফার্মড এলসি হিসেবেই ধরে নিতে হবে পেমেন্টের ভিত্তিতে। তাহলে আমরা পাচ্ছি সাইট এলসি। এ ধরনের এলসিতে রপ্তানিকারক প্রয়োজনীয় কাগজ জমা দেওয়ার পরেই অবিলম্বে অর্থ পেয়ে যায়। ব্যাংক সাধারণত সে ম্যাটেরিয়াল দেখবে না, সে কোনো পণ্য দেখবে না, সে দেখবে হচ্ছে ডকুমেন্ট। তো সাইট এলসির মানে হচ্ছে আমদানিকারকের ব্যাংক যখনই তার প্রয়োজনীয় ডকুমেন্ট পেয়ে যাবে সাথে সাথেই সে তার পেমেন্ট রিলিজ করে দেবে। এটা হচ্ছে সাইট এলসির ফাংশন। বাট প্র্যাকটিক্যালি আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমাদের এক্সপোর্টার ব্যাংক যখন তার শিপমেন্টটা সম্পাদন করে, শিপমেন্ট সম্পাদন করার পরে প্রয়োজনীয় ডকুমেন্ট সে তার আমদানিকারকের ব্যাংক বরাবর পাঠিয়ে দেয়। তখন আমদানিকারক সেই ডকুমেন্টটা নেওয়ার জন্য ব্যাংকে একটা অ্যাপ্লিকেশন করে, যেটাকে আমরা সাধারণত বলে থাকি ডকুমেন্ট রিটায়ারমেন্ট অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন করার সময় সেখানে পেমেন্টের বিষয়টা উল্লেখ করা থাকে যে সম্পূর্ণ পেমেন্ট এলসির বিপরীতে অথবা ওই শিপমেন্টের অতটুকু শিপমেন্টের বিপরীতে যে অ্যামাউন্টটা রয়েছে এই অ্যামাউন্ট রপ্তানিকারকের অ্যাকাউন্ট থেকে ব্যাংক কি করে কেটে রেখে নিজের একটা নির্দিষ্ট অ্যাকাউন্টের মধ্যে জমা করে রাখে। বাট সে কিন্তু রপ্তানিকারককে পেমেন্ট করে দিচ্ছে না, আগে সে পেমেন্ট করে দিচ্ছে না, সে কেটে নিজের অ্যাকাউন্টে নিয়ে রাখছে এবং তার ডকুমেন্ট যে শিপিং ডকুমেন্ট গুলো আছে সেগুলো আমদানিকারক বরাবর সে ইস্যু করবে। এখন আমদানিকারক কি করে সেই ডকুমেন্টটা আবার তার সিএনএফ বরাবর ইস্যু করে এবং সিএনএফ প্রয়োজনীয় কাস্টমস ফর্মালিটিস সম্পাদন করে ম্যাটেরিয়াল এবং ডকুমেন্ট গুলো আবার আমদানিকারকের কাছে ব্যাক করে। এবং আমদানিকারক তখন কি করবে, তার সকল সত্যায়িত ডকুমেন্ট কাস্টমস থেকে সত্যায়িত ডকুমেন্ট প্লাস বিল অফ এন্ট্রি সে তার ব্যাংকে সাবমিট করবে, প্লাস সেখানে সে একটি অ্যাপ্লিকেশন করে দিবে যে আপনি এখন পেমেন্ট রিলিজ করতে পারেন। অথবা যে কোনোভাবেই ডকুমেন্ট ব্যাংক হাতে পাওয়ার সাথে সাথে সম্পূর্ণটাই অথবা আংশিক বা যে কোনো চুক্তি অনুযায়ী যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু পরিমাণ রপ্তানিকারকের ব্যাংকে সে ট্রান্সফার করে দেয়। তো এটাই হচ্ছে গিয়ে সাইট এলসির ফাংশনালিটিস। তো এরপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডিফার্ড বা ইউসান্স এলসি। এই এলসিতে নির্দিষ্ট সময় পর অর্থ প্রদান করা হয়, যেমন 30, 60, 90, 120 দিনের মধ্যে। এটি সাধারণত দীর্ঘমেয়াদী বাণিজ্যে ব্যবহৃত হয়। তো এটা হচ্ছে সাইট এলসির একদম পুরো ভাইস ভার্সা, যেটা সাইট এলসিতে যখন আমরা ম্যাটেরিয়াল রিসিভ করব এবং ডকুমেন্ট ব্যাংক হাতে পেয়ে যাবে তখনই ব্যাংক তার পেমেন্ট রিলিজ করবে। বাট ডিফল্ট এলসির ক্ষেত্রে এটা কিছুটা ভিন্ন, সে ডকুমেন্ট পাওয়ার পরে নির্দিষ্ট একটি সময় পরেই সে পেমেন্ট রিলিজ করে। তো এখানে মেইনলি সাধারণত যেটা ইম্প্যাক্ট সেটা হচ্ছে আমদানিকারক তার পণ্যের গুণাগুণ সবকিছু বিচার বিশ্লেষণের জন্য কিছুটা সময় নিয়ে থাকে। এর জন্যই সাধারণত 30, 60 বা 90 দিন একটি নির্দিষ্ট মেয়াদ হাতে নিতে চায়। এটি কিন্তু যে হচ্ছে এক্সপোর্টার তার জন্য একটা রিস্কি ব্যাপার এবং যে ইম্পোর্টার তার জন্য একটা সুবিধাজনক অবস্থান তৈরি করে। অন্যদিকে সাইট এলসির ক্ষেত্রে যে এক্সপোর্টার তার জন্য সুবিধা হচ্ছে, বাট যে হচ্ছে ইম্পোর্টার আমদানিকারক তার জন্য কিন্তু একটা রিস্কি ব্যাপার থেকে যায়। এরপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে লিয়েন যোগ্যতার ভিত্তিতে, অথবা আমরা বলতে পারি যে আগে এবং পরে এই অনুযায়ী আমরা এলসি কে কিভাবে পার্ট করতে পারি। মাস্টার এলসি, এটি প্রকৃত রপ্তানি এলসি। রপ্তানিকারক যখন কোনো ওয়ার্ক অর্ডারের বিপরীতে একটি এলসি পায়, সেটা কোনো এডি বা অথরাইজ ব্যাংকের লিয়েন যোগ্য হলে সেটাকে আমরা মাস্টার এলসি বলতে পারি।
সো যে কোনো এলসি, প্রকৃত এলসি যেটা হচ্ছে গিয়ে আমাদের রপ্তানির জন্য আমরা একটা এলসি পাচ্ছি, এই এলসিটাকে আমরা মাস্টার এলসি বলছি, কারণ সেটাই কিন্তু প্রথম এলসি। ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে আমরা একটা এলসি পাচ্ছি, এটাকে আমরা মাস্টার এলসি বলছি। তাহলে আমরা এরপরে যেটা পাই সেটা হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি। ব্যাক টু ব্যাক এলসি হচ্ছে মাস্টার এলসির উপরে বেস করে যদি কোনো আরো একটা এলসি ওপেন করি, সেটাকে আমরা ব্যাক টু ব্যাক এলসি বলতে পারি। যখন রপ্তানিকারক নিজস্ব সরবরাহকারীদের অর্থ প্রদানের জন্য মূল বা মাস্টার এলসির বিপরীতে আরো একটি এলসি ইস্যু করে, তখন তাকে ব্যাক টু ব্যাক এলসি বলে। তো এখানে ব্যাক টু ব্যাক এলসিটা ওপেন হচ্ছে কেন, এটার মেন ফাংশনটা কি? ব্যাক টু ব্যাক এলসি হচ্ছে মাস্টার এলসির মাধ্যমে রপ্তানিকারক একটি ওয়ার্ক অর্ডারের জন্য একটি নিশ্চয়তা পাচ্ছে। এখন এই যে ওয়ার্ক অর্ডারটা আছে, এর জন্য তার একটা বিশাল অঙ্কের অর্থ প্রয়োজন তার র মেটেরিয়াল ক্রয়ের জন্য। তো এই র মেটেরিয়াল ক্রয় সে নগদ অর্থে পারচেস না করে সে কিন্তু আরো একটি এলসি ওপেন করে র মেটেরিয়াল কিনতে পারে। এখন সে এলসিটা ওপেন করবে কিভাবে? এলসিটা ওপেন করবে সে তার যে মাস্টার এলসি আছে, মাস্টার এলসিটাকে এডি ব্যাংকে সে লিয়েন করবে। লিয়েন বলতে হচ্ছে বন্ধক বলা হয় বাংলা। লিয়েন করে সে ব্যাক টু ব্যাক এলসি ওপেন করবে। তো আমরা ব্যাক টু ব্যাক এলসির জন্য আমরা একটি সেশন রাখবো, যে সেশনে আমরা ব্যাক টু ব্যাক এলসিতে আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। এরপরে আসছে অন্যান্য বিভিন্ন ভিত্তিতে আমরা কিভাবে এলসি কে দেখতে পারি। প্রথমে পাচ্ছি আমরা ট্রান্সফারেবল এলসি। এই এলসির অধীনে রপ্তানিকারক তৃতীয় পক্ষকে অর্থ প্রদান করার অনুমতি দিতে পারে। এটি সাধারণত মধ্যস্থতাকারী ব্যবসায়ীরা ব্যবহার করে। তো আমরা যে নাম শুনেছি বাইং হাউস। বাইং হাউস বলতে বাংলাদেশে যেটা হয় যে স্টক লটের বিজনেস, বাট সেটা না। অ্যাকচুয়ালি বাইং হাউসের কার্যক্রম হচ্ছে বিদেশি বায়ার থেকে ওয়ার্ক অর্ডার গ্রহণ করে। ওয়ার্ক অর্ডার গ্রহণ করার পরে তারা একটি প্রোডাকশন হাউসে তারা ওয়ার্ক অর্ডারটা প্লেস করে। এখন আমদানিকারক কি করে? বায়ার হচ্ছে যে এলসিটা ওপেন করে সেটা হচ্ছে বাইং হাউস বরাবর এলসি ওপেন করে। এখন বাইং হাউস সেখানে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট নিজের জন্য রেখে বাকি এই এলসিটাকে ট্রান্সফার করে প্রোডাকশন হাউস বরাবর ইস্যু করে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে ট্রান্সফারেবল এলসির ক্ষেত্রে এখানে মাঝখানে একজন মধ্যস্থতাকারী ইস্যু থাকবে। এবং ফাইনালি আমরা যেটা পাই সেটা হচ্ছে রিভলভিং এলসি। রিভলভিং এলসি হচ্ছে একই এলসির আওতায় একাধিক লেনদেনের সুবিধা দেয়। এটি দীর্ঘমেয়াদী বাণিজ্যের জন্য কার্যকর। যখন বায়ার এবং সেলার দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে, তাদের মধ্যে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তারা তাদের মধ্যে এমন একটি এলসি তৈরি করতে পারে যে এলসির মাধ্যমে পুরো বছর অথবা নির্দিষ্ট একটি সময় পর্যন্ত তারা অনেকগুলো শিপমেন্টের মাধ্যমে ম্যাটেরিয়াল আমদানি রপ্তানি করতে পারবে। তো এটা হচ্ছে রিভলভিং এলসি। মানে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে গিয়ে একটা এলসি থাকবে একটা, বাট এর মধ্যে অনেকগুলো শিপমেন্ট হবে। ওকে। রেড ক্লজ এলসি। রেড ক্লজ এলসি হচ্ছে এই ধরনের এলসিতে রপ্তানিকারককে অগ্রিম অর্থ প্রদান করা হয় যাতে উৎপাদন বা পণ্য প্রস্তুতির জন্য ব্যবহার হতে পারে। তো এটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে যে ব্যাক টু ব্যাক এলসির ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম, যেখানে মেন যে এলসি সেটাকে লিয়েন করে ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে পণ্য উৎপাদনের জন্য র মেটেরিয়াল পারচেস করা হয়। তো ওই ব্যাপারে কিছুটা তার মতোই কাজ করছে, যে এখানে আর ব্যাক টু ব্যাক এলসি ওপেন করার প্রয়োজন হচ্ছে না। যে আমদানিকারক বা বায়ার সে কি করবে? এক্সপোর্টারকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ অগ্রিম প্রদান করবে যাতে সে উৎপাদন কার্যক্রমটা সম্পাদন করতে পারে। এটা হচ্ছে রেড ক্লজ এলসির ফাংশনালিটিস। এবং আমরা সর্বশেষ পাচ্ছি স্ট্যান্ড বাই এলসি। স্ট্যান্ড বাই এলসি হচ্ছে এটা সাধারণত ক্রেতা যদি কোনো কারণে অর্থ পরিশোধে ব্যর্থ হয় তখন রপ্তানিকারক ব্যাংকের কাছে অর্থ দাবি করতে পারে। এটি একটি ব্যাকআপ গ্যারান্টির মতো কাজ করে। এখানে ব্যাংক একটি অতিরিক্ত নিশ্চয়তা প্রদান করে যে আমাদের ক্লায়েন্ট যদি এই অর্থ প্রদান করতে ব্যর্থ হয় তাহলে সেই পেমেন্টটা আমরা সম্পাদন করব। তো ফাইনালি আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এলসি আন্তর্জাতিক বাণিজ্যে নিরাপদ লেনদেন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমদানিকারক ও রপ্তানিকারক উভয় স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন ধরনের এলসি ব্যবহৃত হয়, যা ব্যবসায়ের ধরন ও ঝুঁকির পরিমাণ অনুযায়ী নির্ধারিত হয়।
তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের প্রতিনিয়তই আমাদের কিছু ভিডিও অন এয়ার হবে। তো আপনারা আমাদের সাথে থাকবেন।